আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এই আন্দোলন। ইশরাক 2-1 দিনের মধ্যেই দায়িত্ব ছাড়বেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি, খলিলুর রহমান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণায় ভারত যাবে 33 দেশে। রাশিয়ার ভয়ঙ্কর হ্যাকিং ইউনিট নিয়ে যে তথ্য দিল যুক্তরাজ্য। এবং সবশেষে থাকছে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা কেবল ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিলাওয়াল। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছে। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আমি মেয়র পদে শপথ নেওয়ার জন্য আন্দোলন করছি না, একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এই আন্দোলন। বুধবার রাতে রাজধানীর কাকরাইলে আন্দোলনরত সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে তিনি কথা বলেন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে গত কয়েকদিন ধরেই তার সমর্থকরা আন্দোলন করেছে। আন্দোলনে একাত্মতা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, আসিফ মাহফুজের পদত্যাগ চাই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থানের ঘোষণা দিচ্ছি। গত কয়েকদিন ধরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকরা বিক্ষোভ করেছিলেন। আজ তারা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচিত হন তিনি। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার চলতি বছরের 27 মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়রের ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে আটকে যায় তার শপথ গ্রহণ। আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। অন্যদিকে নতুন পররাষ্ট্র সচিব কে হবেন তা আগামী 2-1 দিনের মধ্যেই জানা যাবে। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজ থেকেই এখান থেকে সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। আমরা তাকে সরে যেতে দিচ্ছি। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দিবেন। পররাষ্ট্র সচিব জসিম ছুটিতে যাবেন নাকি চাকরি ছাড়ছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? চাকরিতে আছেন, ওনার দায়িত্ব পরিবর্তন হবে। পররাষ্ট্র সচিব সরে যাচ্ছেন কেন আর আপনারা কেন তাকে সরে যেতে দিচ্ছেন, এমন প্রশ্নে তিনি বলেন, এটা আসলে ঠিক ব্যাখ্যা করার মতো বিষয় নয়। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কোনো কারণে পররাষ্ট্র সচিবের পরিবর্তনের সঙ্গে বাইরের চাপ নিয়ে করা প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যে কোনো সিদ্ধান্তের পেছনে অনেক স্বার্থ, তাদের বিভিন্ন মতামত থাকে। কখনো কখনো সিদ্ধান্ত কোনো একজনে নিয়ে নেয় না। এর বিবেচনায় অনেক সময় এই সিদ্ধান্ত পরিবর্তনও হয়। দেখা যাক। নতুন পররাষ্ট্র সচিব কে হতে যাচ্ছে জানতে চাইলে উপদেষ্টা তার নাম বলেননি। তিনি বলেন, 2-1 দিনের মধ্যে সেটা আপনারা জানতে পারবেন। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, দ্ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারোর কোনো কথা হয়নি, কারোর সঙ্গে কোনো কথা হবেও না। বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খলিলুর রহমান বলেন, করিডোর ব্যবস্থাটি বুঝতে হবে। করিডোর হচ্ছে একটি জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের যাতায়াতের ব্যবস্থা করা এখন কোনো প্রয়োজন নেই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হলো ত্রাণ পৌঁছে দেওয়া।
বিশ্বের 33টি দেশে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দিল্লির লড়াইয়ের কথা জানানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ভারত। আগামী রোববারের মধ্যে ভারতের 7টি প্রতিনিধি দল এসব দেশে গিয়ে দিল্লির অবস্থান তুলে ধরবে বলে জানিয়েছে মোদী সরকার। 7টি প্রতিনিধি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা আছেন। 3টি কমিটির নেতৃত্বে আছে দেশটির বিরোধী দলীয় নেতারা কংগ্রেস শশী থারুর, ডিএমকের কানিমোড়ি এবং এনসিপির সুপ্রিয়া সুলে। যদিও শশী থারুরের নাম কংগ্রেস দেয়নি, তারা আনন্দ শর্মা সহ 4 জনের নাম দিয়েছিল, কিন্তু দেশটির সরকার শশী থারুরকে বেছে নেয়, যা নিয়ে কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগও করছে। ইউসুফ পাঠানকেও তৃণমূলের সঙ্গে পরামর্শ না করে প্রতিনিধি দলে নেওয়া হয়েছিল। তৃণমূল প্রতিবাদ করে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিজেপির পশ্চিমবঙ্গের নেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন, কিন্তু সেই বিতর্ক এখনও অতীত। গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রতিনিধি দলের সদস্যদের বিভিন্ন দেশে গিয়ে দেশে হয়ে কথা বলার বিষয়ে মতামত বিনিময় করেছেন। পশ্চিমা বিমান ট্রাফিক সিস্টেম ও প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়ার একটি ভয়ঙ্কর হ্যাকিং ইউনিট। এটি এলিট GRU ইউনিট 2616-5 হিসেবে পরিচিত। এছাড়াও ফ্যান্সি বিয়ার, ফরেস্ট ব্লিজার্ড এবং ব্লু ডেল্টা নামেও পরিচিত এই ইউনিট। এটি রাশিয়ার সবচেয়ে কুখ্যাত হ্যাকিং স্কোয়াডগুলোর মধ্যে অন্যতম। যুক্তরাজ্য ও তার মিত্ররা এক যৌথ বিবৃতিতে বিষয়টি প্রকাশ্যে এনেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা বিমান ট্রাফিক সিস্টেম ও প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে রুশ ওই হ্যাকিং ইউনিট। রুশ গোয়েন্দা GRU জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস অব দ্য রাশিয়ান ফেডারেশন কর্তৃক পরিচালিত এই হ্যাকিং ইউনিটটি রাষ্ট্রীয় অর্থায়নে 2022 সালের শুরু থেকেই পরিচালনা করে আসছে ক্রেমলিন। এটি মূলত ইউক্রেনকে সহায়তা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করে আসছে। বিশেষ করে প্রযুক্তি ও লজিস্টিক্স সংস্থা, বিমানবন্দর, বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ ও ক্যামেরা প্রভৃতিকে লক্ষ্যবস্তু করেছে এই হ্যাকিং ইউনিট। যুক্তরাজ্যের জাতীয় সাইবার সুরক্ষা কেন্দ্রের পল চিচেস্টার বলেছেন, রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের এই অভিযানে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সংস্থাগুলোতে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এর মধ্যে ইউক্রেনকে সহায়তা প্রদানের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছে। অন্যান্য ন্যাটো সদস্যদের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে এই বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বিবৃতিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাদের সিস্টেম সুরক্ষিত করার আহ্বান জানিয়েছে। তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে সংস্থাগুলোকে তাদের নেটওয়ার্ক সুরক্ষার পরামর্শ দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স এবং নেদারল্যান্ড সহ রুশ হ্যাকিং ইউনিটের এ ধরনের হস্তক্ষেপের কথা জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়, রুশ ওই হ্যাকিং ইউনিটের ইতোমধ্যে 10,000 ক্যামেরাকে লক্ষ্যবস্তু করেছে, বিশেষ করে ইউক্রেনীয় সীমান্তে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোকে। এছাড়া যুক্তরাজ্য ও তার মিত্র কর্তৃক ইউক্রেনে যাওয়ার সাহায্যে চালান সামরিক স্থাপনা ও রেল স্টেশনের কাছে স্থাপিত প্রায় 10,000 ক্যামেরা ও বিভিন্ন উপকরণের চলাচল ট্র্যাক করছে রুশ ওই হ্যাকিং ইউনিটের মাধ্যমে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।